কলেজ থেকে বেরিয়ে আসে ডিঙি। মনটা একদম ভালো নেই ওর, বরং বলা ভালো যে ওর মন ভালো থাকে না। ডিঙির মন খারাপের খুব যে নির্দিষ্ট কোনো কারণ থাকে তা সব সময় নয়, কিন্তু ওই আর কি, এত সাধারণ তার চারপাশ, এত স্বাভাবিক সব নিস্তরঙ্গ ভাবনা, সব ছেলেমেয়েরা এত অগভীর, এত শ্যালো যে তাদের সঙ্গে কিছুতেই যেন মিলাতে পারে না নিজেকে। চারপাশে এত ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে যেখানে, ক্রমাগত, নিরন্তর, অবিরাম, সেখানে এরা এত নিষ্পৃহ থাকতে পারে কি করে, সেটাই অবাক লাগে ডিঙির। ডিঙি পারে না কিছুতেই এত নির্লিপ্ত হতে। তার মাথার মধ্যে স্মৃতির লাল, নীল, হলদে, সবুজ ঘুঁটিগুলো সারাক্ষণ সাপ লুডো খেলতে থাকে। ওঠে, নামে, একে অপরকে খেয়ে ফেলে, আক্রমণ সাজায়। গত বছর এই সময় এই রাজ্যের উপর দিয়ে বয়ে যাচ্ছিল একটা ঝড়, অথচ এবছর চারপাশটা দেখে মনে হয় সবাই সব ভুলে গেল। জীবনের দাম এতই কম। তার মানে আজ যদি ওই মেয়েটির জায়গায় আমি থাকতাম, তাহলেও আমার এইসব বন্ধুরা এমনই লিস্টলেস, কেয়ারলেস হয়ে যেত, তো এইভাবেই রিয়াক্ট করতো। তো তার সঙ্গে জুড়েছে এই এক নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা, কি করব, কোন পথে যাব, কিন্তু একটা পথ তো বেছে নিতেই হবে। কিচ্ছু ভালো লাগে না, সব মিলিয়ে একটা সারাক্ষণ বিস্মৃতি তো স্বাদ লেগে থাকে মুখে। ডিঙি চ্যাটার্জি, হ্যাঁ, একটু অন্যরকম নাম বাবা রেখেছিলেন। ডিঙির বাবা পরিমল চ্যাটার্জি, বছর 54 বয়স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বেশ প্রগতিশীল একটি মানুষ। ওদের আদি বাড়ি বীরভূমের জঙ্গল ঘেঁষা এক গহীন গ্রামে। সেখানে এখনো ডিঙির জ্যা মানে জেঠু আর তাদের খুড়তুতো ভাইরা থাকেন। ডিঙির এই যে জেঠুকে জ্যা বলা, তাতে জেঠুর যথেষ্ট প্রশ্রয় ছিল। তিনি বলেছিলেন, আরে বাবা, এ মেয়ে অঙ্কে খুব ভালো হবে, মিলিয়ে নিও সবাই। জ্যা মানে বৃত্তের ভেতরের জ্যা, বুঝলে কিছু? ডিঙির জ্যা বিমল ওখানকার একটা হায়ার সেকেন্ডারি স্কুলের ভূগোলের টিচার, আর কাকুদের ব্যবসা আছে। খুব একটা বেশি যাওয়া হয়ে ওঠে না ওদের, সদ্ভাব যদিও যথেষ্ট। কলকাতায় ওরা থাকে গড়িয়ার দিকে একটা হাউজিং কমপ্লেক্সে। ডিঙি, ওর বাবা মা আর ডিঙির ঠাকুমা, এই নিয়ে ওদের 4 জনের ছোট্ট সংসার। পুষ্যি আছে একটি সোনালী রঙের রটওয়েলার, নাম কনক। এই নামও ডিঙির বাবারই দেওয়া। ওসব বিলিতি আদিক্ষেতার নাম দু চোখে দেখতে পারেন না পরিমল। ডিঙির মা সাথী চাকরি করেন একটি ব্যাংকে। ডিঙি ওদের একমাত্র সন্তান। সচ্ছল পরিবার, বলা ভালো একটু বেশি সচ্ছল। আর এই সচ্ছলতার ফাঁক দিয়েই যেন চুইয়ে চুইয়ে ঢুকে পড়ে একাকিত্বের ছোঁয়া ডিঙির জীবনে। জেন জি এর মেয়ে ডিঙি। জন্ম থেকেই প্রায় যা কিছু চেয়েছে পেয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি। আর সত্যজিৎ রায়ের নায়ক ছবির সেই বিখ্যাত সিনের মতন ডিঙির বারবার মনে হয়, এই যে পাওয়া, এত বেশি করে পাওয়া, একটা ফাঁক কি থাকে না এর কোথাও লুকিয়ে? ডিঙির সমস্যা নানাবিধ। মূল সমস্যা বোধ হয় জেন জি এর সন্তান হয়েও মনে প্রাণেও মিলেনিয়াল। ডিঙি ক্লাসিক পড়তে ভালোবাসে, সে বাংলায় হোক বা ইংরেজিতে। ডিঙি ভালোবাসে সাদা কালো ছবি দেখতে। ওর পোশাক আশাকেও নেই উগ্র আধুনিকতার ছোঁয়া। গান শুনতে ভালোবাসে, বড়ে গুলাম আলী থেকে কবির সুমন, আবার ওদিকে বব ডিল্যান, দ্য বিটলস, এলভিস বা কোহেন। ডিঙির সুখটান এখনো সিগারেটে ততটা নয় যতটা বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকায়। এই সব কিছু মিলিয়েই ও বন্ধু মহলেও খুব একটা জনপ্রিয় নয়। না না, ডিঙির একদম বন্ধু যে নেই তা নয়, তবে একেবারে হাতে গোনা। নীলাদ্রি, সায়ন, দেবার্ঘ, অদ্রিকা বা অর্ণা যখন কলেজ থেকে বেরিয়ে কোনো কফি শপে গিটার নিয়ে বসে গাইতে শুরু করে কোরিয়ান ব্যান্ডের গান, ডিঙি তখন শ্রেষ্ঠা আর ঋষির সঙ্গে টুকটাক কথা বলতে বলতে মেট্রো স্টেশনের দিকে পা বাড়ায়। মধ্য কলকাতার ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স কলেজে ইকোনমিক্সে অনার্স পড়ছে 3rd ইয়ারে। ডিঙির বাবা পরিমল বহুবার ওকে বলেছেন বাড়ির গাড়িতে করে যাতায়াত করতে, কিন্তু কেন যেন তাতে খুব লজ্জা করে আমার।
মনে হয় তাহলে বোধহয় শ্রেষ্ঠা আর ঋষির থেকে দূরে চলে যাব, সরে যাব, ডিসকানেক্ট হয়ে যাব ওদের দুজনের গাড়ি নিয়ে যে। এসব কথা খুব স্পষ্ট করে তো বলিনি কখনো, বাবা বুঝবেই না, বা হয়তো বুঝবে, জানি না। কখনো বলে উঠতে তো পারিনি বাবাকে, কোনো না কোনো অজুহাত দেখিয়ে কাটিয়ে দিয়েছি। বাবা খুব বুদ্ধিমান, স্ট্রং হিজ আইকিউ, ঠিক বুঝে নিয়েছে কি দেয়ার ইজ এ রিজন ফর মাই ওন। সো বাবা অস্বস্তির কারণটা বুঝতে পারে, ইদানিং এই নিয়ে বলাও ছেড়ে দিয়েছে। আমার বাবাটা না একটা সুইটি পাই, আর আমার মা, আমার রোগা মা, মাইগ্রেন আর সারা জীবন ইনহেলার নিতে থাকা আমার মা। মাম্মামের যত সমস্যার মূলে সারাদিন ওই ক্যাশ গোনা, আর নোটগুলো তো ঠিক কাগজের নয়, কাপড়ের মতন একটা কম্পাউন্ড ম্যাটেরিয়াল, অ্যান্ড ইট হ্যাজ স্টাফটস। সারাদিন ব্যাংকে ক্যাশ থেকে একরকম সূক্ষ্ম রোয়া মায়ের নাকে ঢুকে বেচারিকে একেবারে এত ক্লান্ত হয়ে বাড়ি ফেরে যে অকারণ বেশি শব্দ খরচই করতে চায় না, আমার সঙ্গেও না, মায়ের সঙ্গে গল্প করা যায় না। মা কি কখনো বাবার সঙ্গেও মন খুলে কথা বলতো না? ধর, আমি তাহলে এলাম কোত্থেকে? ঠাম্মু ইজ লুজিং হেলথ ডে বাই ডে, কি রোগা হয়ে যাচ্ছে রোজ, ক্রমশ সুন্দরবনের ম্যাপের মতন শিরা উপশিরাগুলো ফুলে ফুলে উঠছে হাতের ওপর। আমার ঠাম্মুর ফর্সা দুটি হাত কি সুন্দর গোলগাল ছিল, একটা মকরমুখ বালা পড়তো ঠাম্মু। এখন হাত দুটো খালি, ফ্যাকাশে মরা কাশফুলের মতন। কাশফুল আমার দু চোখের বিষ। মা আর পারে না বাড়ি ফিরে জোয়াল টানতে, কোনোদিনও টানতো কি আমি দেখিনি। সারাদিন সংসারটা আগলে রাখে উত্তরাদি। খুব ইন্টারেস্টিং কেস স্টাডি। অ্যাকচুয়ালি শি ইজ ফ্রম উত্তর দিনাজপুর, বিধবা খ্রিস্টান সাঁওতাল মহিলা, অ্যান্ড শি ইজ দ্য ইঞ্জিন অফ দ্য হাউস হোল্ড। উত্তরাদি ছাড়া সংসারটা একেবারে অচল। আর আমি তো কি বলে বাংলায় ডোমকানা। ইয়েস, আই এম দ্যাট ডোমকানা। পুজোটা খুব ডাল কেটেছে ডিঙির। সেই জোর করে বন্ধুদের সঙ্গে বেরোনো, নিয়ম করে ম্যাডক স্কোয়ারে গিয়ে বসা, যেন সেটা একটা স্টাইল স্টেটমেন্ট। তারপর ঋষিদের সঙ্গে গাড্ডায় গিয়ে বেশ অনেকটা রাত অবধি মেতে থাকা। এই গাড্ডার কথাও জানতোই না যদি না শ্রেষ্ঠারা ওকে বলতো। গানের সঙ্গে আড্ডার এক মন ভালো করা মেলবন্ধন হলো এই গাড্ডা। 2-3 নতুন মানুষের সঙ্গেও আলাপ হলো ডিঙির। মন্দ লাগলো না তো। স্বভাবে মুখছোড়া মেয়েটা কখন যেন খুলে ফেলেছিল নিজের খোলসটা। ওর ভালো লাগাগুলো বেরিয়ে আসছিল গানের পথ ধরে। যখন ওরা গাইছিল, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবেড় চলা, এইখানটাতে এসে আটকে গিয়েছিল ডিঙি। কে তুমি? এই গান যদি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর মনের কথা হয়, তাহলে এই কথাগুলো আমার মনের কথা বলে মনে হয় কেন? কাকে লিখছেন? তাসলিমাকে? তখন কি তারা একসঙ্গে, নাকি বাঁধন ছিঁড়ে গেছে? তার ছিঁড়ে গেছে কবে, সে নিজে নাকি অন্য কেউ যাকে আগলে রাখতে চায়, সে একান্ত নিজের করে আদরে। হাই ডিঙি, কি রে, কি ভাবছিস কি এত? আই এম নট এনজয়িং দ্য সং, আই এম ফন্ড অফ ইট। না না, দারুণ তো, হাট ভীষণ ভালো লাগছে। কাটবি? বোর হচ্ছিস? বোর হব কেন, চুপ করে শুনছিলাম গানটা। কোথায় শুনছিস? তোর তো চোখ ভর্তি জল। বাড়িতে কিছু হয়েছে? এই ঋষি, চল তো বেরোই ডিঙিকে নিয়ে। চল। আরে আরে ক্রেজি, এত ভালো গানটা ছেড়ে যাব কি করে? আর গেলেও যাবই বা কোথায়? সেটা আমরা বাইরে বেরিয়ে ডিসাইড করছি, আগে তো কাটি। ওরা বেরিয়ে আসে গাড্ডা থেকে। ডিঙি কেমন অবাক হয়ে যায় ওর প্রতি ওদের দুজনের কনসার্ন দেখে।
ঋষি এত আন্ডারস্ট্যান্ডিং। এখনকার দিনে এমন বন্ধু পায় কজন? কিন্তু পুজোর ভিড়ে রাস্তায় এসে যেন দম বন্ধ হয়ে আসে ডিঙির। ও একা হতে চায়, যেন খানিকটা পালাতেই চায় এই কোলাহল থেকে। শ্রেষ্ঠা আর ঋষিও ওর অবস্থা দেখে আর জোর করে না কোথাও ডাইন আউট করার। ডিঙির ভীষণ অপরাধী মনে হয় নিজেকে। ওর জন্য ওদের পুজোর একটা সন্ধেকে স্পয়েল করে দিল। কিন্তু কি করবে লাজুক মেয়েটা? ওর যে তখন মনের মধ্যে বেজে চলেছে, একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে রেখে, ভাবনা আমার একলা হলো তারায় তারায় আকাশ দেখে। বাড়ি ফিরে আসে ডিঙি। যাই হোক, এইসব করে মোটের ওপর কেটে গেল পুজো। আবার কলেজ, আবার গতানুগতিক জীবন। পূজা ভ্যাকেশনের পরেই কলেজে কেমন যেন একটা সাজো সাজো রব শুরু হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে যে জ্যাবোৎসব হবে তার প্রিপারেশন শুরু হয়ে যায় এখন থেকেই। এক রাশ প্রজাপতি যেন কখন থেকে বেরিয়ে উড়তে শুরু করে এদিকে ওদিকে। এদের মধ্যে নিজেকে কেমন যেন দলছুট মনে হয় ডিঙির। মা একটা গান করে মাঝে মধ্যে, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। এই যে কলেজে এত কিছু হচ্ছে, এখানে আমার রোল কি? আমি এতে থাকি বা না থাকি কারোর কিছু এসে যাবে না তো? বাড়িতে বাবা, মাম্মা, আমার ঠাম্মু ছাড়া আর কেউ নেই যার কাছে আমি স্পেশাল, to whom my presence matters, to whom I make concern. কেন আজকাল এত একলা, এত লেফট আউট লাগে নিজেকে? ওর এইসব ভাবনার মধ্যে হই হই করে এসে পড়ে দেবার্ঘ, সায়ন আর অর্ণা। দেবার্ঘর ঘাড়ে একটা গিটার আর অর্ণার পিঠে একটা সিনথেসাইজার। এই ডিঙি, ডিঙি, হোয়াটসঅ্যাপ? তোকে তো ডাউন লাগছে কেন রে? আমরা এখন বসবো, তুই আসছিস তো? ওকে আবার জিজ্ঞেস করছিস কি? এত মিউজিক্যাল ভয়েস ওর, ও তো গাইবেই। না না, আমাকে ছাড়। এত অডিয়েন্সের সামনে আমি কখনো গাইনি সায়ন। আমি ঠিক একটা মেসি কাণ্ড ঘটিয়ে বসবো। আর তাছাড়া কি এর মাঝে আবার নতুন কোনো ইস্যু আনতে চাইছিস? নাথিং অ্যাজ সাচ। অ্যাকচুয়ালি যদি আমি গাইতে পারতামও, অনেকগুলো ক্লাস মিস করতে হতো তো। তাহলে কি রে অর্ণা, হতো না? হ্যাঁ, সে তো হবেই। ও, তার মানে তুই ক্লাস মিস করবি না, তাই তো? সায়ন, এখানে আর ওকে বোর করে লাভ নেই, চল আমরা কাটি। বাই ডিঙি। অদ্ভুতভাবে ওরা এক কথায় রাজি হয়ে ডিঙিকে একা ফেলে চলে গেল। যেন মনে মনে ওরা ঠিক করেই এসেছিল যে ডিঙিকে ছাড়াই ব্যান্ডটা তৈরি করবে। ডিঙি আবার সেই একা। ক্লাসের দিকে ফিরল ডিঙি। ক্লাসে ডিঙি সাধারণত বসে ঋষি আর শ্রেষ্ঠার মাঝখানে। ওরা দুজনে যেন আগলে রাখে এই মুখচোরা মেয়েটাকে। আজ গিয়ে ডিঙি অবাক হয়ে দেখল শ্রেষ্ঠার বাঁ পাশে বসে আছে সায়ন। একটু আগেই তো ওর সঙ্গে কথা বলে দেবার্ঘদের সঙ্গে চলে গিয়েছিল ক্লাসের উল্টো মুখে। আবার কখন এসে বসেছে? রিহার্স করছে না? ডিঙিকে দেখে একটা মিষ্টি হাসি হেসে মুখটা নামিয়ে শ্রেষ্ঠার সঙ্গে কথা বলতে লাগলো সায়ন। আর ডিঙি গিয়ে বসলো ওর নিজের সিটে। ক্লাস শুরুও হয়ে গেল। একটা মেকানিক্যাল প্রসেসে নোট নিচ্ছে ডিঙি, কিন্তু সে কিছুই শুনছে না। ডিঙিকে কনুই দিয়ে হালকা ধাক্কা দেয় শ্রেষ্ঠা। অবাক হয়ে খাতা ছেড়ে ওর মুখের দিকে তাকায় ডিঙি। খুব নিচু গলায় শ্রেষ্ঠা বলে, I'm smelling something. কি? সায়ন এখানে কেন? হোয়াট রবেশ! আমি তার কি জানি? নোটসটা নিতে দে এক্ষুনি, কিন্তু সিজি কিছু একটা বলবেন। বারবার তাকাচ্ছেন আমাদের দিকে। ওই দেখ, চুপ কর এখন। ক্লাস শেষ হয়ে গেলে ওরা বেরিয়ে আসে। ওদের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে সায়নও। এসে শ্রেষ্ঠার দিকে তাকিয়ে একবার হেসে অন্যদিকে চলে যায়। ডিঙি একটু অবাকই হয়। ডিঙি, would you like to be someone's crush, huh? Me? Are you crazy or what? কি ব্যাপার রে শ্রেষ্ঠা, ডিঙি হঠাৎ হাইপার হয়ে গেল কেন? কিছু হয়নি।
অ্যাকচুয়ালি শি ইজ সো শাই। কি তাই না ডিঙি? এক্স্যাক্টলি কি বলতে চাইছিস বলতো? তখন থেকে বোর করছিস। সায়ন একটু ক্রাশে আছে তোকে নিয়ে। সো হোয়াট শুড আই টেল হিম? হ্যাঁ, আমি এসব ভাবতে পারছি না শ্রেষ্ঠা। ঋষি তুই একটু প্লিজ ম্যানেজ করে নিবি কেসটা, প্লিজ। অ্যাকচুয়ালি আই এম নট ফিলিং কুল। বাড়ি চলে যাবো রে। সে তুই যা, কিন্তু একা যেতে পারবে কি? নাকি আমরা গিয়ে তোকে ছেড়ে আসবো? বল। আই ক্যান ম্যানেজ, তোরা ক্লাস কর। দ্য শো মাস্ট গো অন। অ্যাজ ইউর উইশ, টেক কেয়ার। শ্রেষ্ঠা চল, ক্লাস ফিরি। একা মেট্রো স্টেশনের দিকে পা বাড়ায় ডিঙি। মাঝে মাঝে যেন নিজেকেই নিজে চিনতে পারে না ও। সায়নের কথায় ওভাবে রিয়্যাক্ট করার তো কিছু ছিল না। ওর যা বয়স, তাতে কেউ তো আসতেই পারে, সায়নেরই মতন কেউ। কিন্তু ডিঙি যে অপেক্ষা করে আছে এমন কারুর জন্য, পথে যে জন ভাষায়, ডিঙিকে ভালোবাসায় ভাসিয়ে নিয়ে যাবে সে, গহনে অকুলে। ঠাম্মু বলে কালী ঠাকুর জলে পড়লেই ঠান্ডা পড়ে যায়। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কয়েকদিন থেকেই হাওয়া একটা শিরশিরে ভাব। ডিসেম্বর এসেছে, ক্রিসমাস ইভে এবার আমরা গ্রামের বাড়িতে যাব, এমনই ঠিক হয়েছে। অন্যবার ওই সময় 3 দিনের জন্য সেই চিরচেনা ক্রাউডের দার্জিলিং নয়তো তার আশেপাশে কোথাও। কিন্তু এবার কেন জানো ঠাম্মু বারবার গ্রামে যেতে চাইছে। আচ্ছা দিদু ভাই, আমাদের গ্রামের বড় গির্জাটা দেখেছিস তুই? হ্যাঁ, দেখবো না কেন? ওই তো ওই কালভার্টটার দিকে যেতে পারে। কেন গো ঠাম্মু, হঠাৎ ওটার কথা? জানি না ভাই, কদিন ধরেই যেন শুনতে পাচ্ছি ওটার ঘন্টার শব্দ। একবার এক কাণ্ড হয়েছিল জানিস। গির্জার ফাদার তো পাশেই থাকেন। তা এক শীতের রাতে একবার, তা ধর আজ থেকে প্রায় বছর 25 আগে, ফাদার শুনলেন খুব কুকুরের ডাক গির্জার বাইরে। ঠান্ডায় সাধারণত কুকুরেরা কুকড়ে মুকড়ে শুয়ে থাকে কোথাও, ডাকে না তো এত। তাহলে তা গিয়ে দেখেন যে একটা বাচ্চা, সবে জন্মেছে বোধহয়, কেউ ফেলে গেছে ওই দরজায়। বাবা ঠাম্মু, এই তো একেবারে সিনেমার প্লটের মতো। তারপর সেই বাচ্চাটা উদ্ধার হলো ফাদারের হাতে, আর বড় হয়ে সে একজন ডন হয়ে উঠল। এই তো স্টোরি টেলার। তুমি এই ট্যালেন্টটা নষ্ট করিও না বৎসেই। তুমি ওটিটি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করো, আশাপূর্ণ জুনিয়র। দিদু ভাই, ল্যাপটপ কাছে আছে? হ্যাঁ আছে। হঠাৎ ওটার কথা কেন ঠাম্মু? প্রশ্ন করো না। আর মোবাইলও নিশ্চয়ই হাতের কাছে? হ্যাঁ। ব্যাস, তাহলে চিত্রনাট্যটা লিখে ফেলো। আর আমি করণ জোহর আর রিয়া সাজ ফিল্মের নাম্বার দিচ্ছি, ফোন করে একটা ডেট ফিক্স করে ফেলো। এই সিনেমা হবেই, তখন দেখবো কোথায় থাকে তোর এই ঠাট্টা। ঠাম্মু, তুমি পারো। এমন একটা গম্ভীর মুখে কথাগুলো বলছিলে, আমি তো পুরো ফ্ল্যাবাগাস্টেড। ভাবছি ল্যাপটপে কেন লাগবে, আর সেলফোনই বা কেন? ঠাম্মু তুমি না মাইরে। কি ব্যাপার ডিঙি, এত হাসি? অনেকদিন তোমাকে এত হাসতে দেখিনি। কি মাসিমা, কি বলেছেন নাতনিকে যে গোমরামুখ নাতনি আপনার হেসে খুন? এই উত্তরা, আমার নাতনিকে গোমরা থেরিয়াম একদম বলবি না। দিদু ভাই আমার হাসি জমিয়ে রাখে মাথার ব্যাংকে, তেমন তেমন কথা শুনলে হাসে, তাই না দিদু? মাই কুল ঠাম্মু। অনেক তো আদর সোহাগ হলো, এবার আমিও একটু শুনি হাসির কারণটা। আরে কিচ্ছু না,
আমাদের বীরভূমের গ্রামের একটা গল্প বলছিলাম ওকে। শীতের রাতে কেউ একটা বাচ্চাকে ফেলে গেছিল গির্জার দরজায়। তা বাকিটা তখনও বলিনি। দিদুভাই বাকিটা নিজের মনেই এমন বানিয়ে নিল যে আমি বললাম তোদের টলিউডে ফোন করে দিচ্ছি, ওরা নিশ্চয়ই একটা সিনেমা বানাবে। এই বুড়িটার কথা ওরা ফেলতে পারবে না। সত্যি তুমি টলিউডের কাউকে চেনো মাসিমা? কই কোনোদিন বলনি তো। তো তুমিও না? ঠাম্মু যে মজা করছে তুমি বুঝতে পারছো না? তুমি গিয়ে তোমার কাজ করো, এই পাগলদের পাল্লায় পড়লে আর মাম্মা মাঝ ফিরে যা পাবে না। সে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাই ডিঙি, সিনেমার গল্পগুলো কিন্তু তোমার আমার মতো মানুষের জীবন থেকেই নেওয়া। গেলাম, বলছি আজ বৌদির জন্য রাশিয়ান স্যালাড বানাচ্ছি, খাবে তুমি? খাবো। হেমন্ত যায়, শীত আসে, ঝরে পড়া পাতার মতোই জীবন তার এক একটা পর্ব খসিয়ে ফেলে প্রতিদিনের যাপন থেকে। ডিঙির প্রতিদিনের কলেজ বাড়ির গতানুগতিকতা ছেড়ে ক্রিসমাসে বীরভূমের বাড়িতে যাওয়া যেন একটা খোলা হাওয়া। আসেন বাবু, বড় মা সামলে, আমি ধরবো আপনারে? না না পঞ্চা, এখনো আমি হাঁটতে চলতে পারি। পঞ্চা কাকু ভালো আছো? ঠাম্মু এখনো ইয়াং, এই টলিউডে নামলো বলে, তাই না ঠাম্মু? হ্যাঁ, আহ, তোরা কি গাড়িতেই থাকবি নাকি? তাহলে আমাকে নামতে দে। সর সর, আমি ঢুকি বাড়িতে। আর আসার সময় কনকের গলায় মনে করে কলারটা পরিয়ে আনিস। এ বাড়ির সবার আবার খুব ভয় ওকে, বেচারা সোনাটা। হ্যাঁ বৌদি, তুমি ভিতরে যাও, আমি বড় মা বাবু সবাইকে নিয়ে আসছি। জ্যা কোথায় পঞ্চা কাকা? আমি এলে প্রতিবার জ্যা আগে এসে আমাকে আদর করে, এবার দেখছি না কেন? ওই যে কে এক পুরনো ছাত্র এসেছেন, তার সঙ্গে কি জরুরি কথা বলছেন। ওই ওই পেয়ারা গাছতলাটায় বসে আছেন, যাও না যাও। বাবা আমি তাহলে জ্যার কাছে যাচ্ছি, তোমরা এগো। জ্যা, ও জ্যা, জ্যা। ও আমার লাইফ বোট, এসে গেছিস? এত দেরি হলো যে? তোমার সঙ্গে আমার কথা বলাই উচিত না। আজ আমি এসেছি আর তুমি দরজায় দাঁড়িয়ে নেই, অ্যাজ ইফ কি? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। এই দেখ, তোর এই কথার ঝড়ে তোর সঙ্গে আলাপই করিয়ে দেওয়া হয়নি। এ হলো আমার এক্স স্টুডেন্ট পারিজাত। নাইস টু মিট ইউ। প্লেজার ইজ মাইন। ও আমার 12 বছর আগের স্টুডেন্ট। কি ঠিক বললাম তো পারিজাত? হ্যাঁ স্যার, আমি 2013 পাস আউট। 12 বছরে এক যুগ। বাবা, এতগুলো বছর কেটে গেল, মনে হয় যেন এই তো সেদিন। তা ও এখন থাকে কোথায় যেন বললি? স্যার ছত্তিশগড়ে, বাইলাডিলা। ওখানের একটা মাইনিং কোম্পানিতে চাকরি করে। মাইন? ইন্টারেস্টিং। কিসের মাইন আপনাদের? আই মিন আপনার কোম্পানির? আয়রন ওর। ও আই সি। তা তোরা কি এখানে দাঁড়িয়েই সব কথা বলবি? চল চল চল, বাড়ির ভিতর চল। আমি আজ আসি, আবার পরে আসবো, নাহলে মধু বউ আমাকে আর আস্ত রাখবে না। মধু বউ? অদ্ভুত নাম। হু ইজ শি? ডু আই নো হার? যা বুঝতে পারলি না? আরে আমাদের মধুমিতা, স্বপনের বউ। মাই গুডনেস, মিতা বৌদিকে উনি চেনেন? চেনেন মানে? আরে মধুমিতা ওর মামা তো দাদার বউ, সেই সূত্রেই তো ও এখানে থেকে পড়াশোনা করেছে। তুই বোধহয় ছোটবেলায় ওকে দেখেওছিস দু একবার স্বপনদের বাড়িতে। পারহ্যাপস, আমি মনে করতে পারছি না। হ্যাঁ, অতদিন আগের কথা মনে রাখা সম্ভব নয়, আর আমি এমন কেউ ছিলাম না যে আমাকে মনে থাকবে। আসি স্যার। কি বোট জানো? আমি ডিঙি চ্যাটার্জি। লাইফ বোট আমাকে শুধু জ্যাই ডাকে। বাই বাই। চল চল চল, ভেতরে যাই। এতক্ষণে তোকে দেখতে না পেয়ে তো জেপ্পি
না জানি কি কুরুক্ষেত্র শুরু করেছে। চলো। বৌদি, ও বৌদি, বৌদি। ওমা ডিঙি, কখন এলি? সেই পুজোর সময় আসা যার, সে ঠেলতে ঠেলতে এসে পৌঁছলো এই ডিসেম্বরে। আমি তো ভাবলাম এই বছর আর ডিঙি নৌকার বুঝি দেখাই। ও শুধু কমপ্লেনই করবে বুঝি? আর আমি যে লাঞ্চ করে একটু ল্যাদ না খেয়ে তোমার কাছে চলে এলাম, সে কথা বলবে না। কি 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 না খেয়ে? ল্যাদ, ল্যাদ মানে ওই ওই গড়িয়ে। এই গ্রামে থেকে থেকে তুমি একদম ব্লান্ট হয়ে যাচ্ছ বৌদি। এই বয়সে নতুন করে শার্প হয়ে কাজ নেই ভাই। তারপর তোমার স্বপনদার কপাল পুরুক আর কি। না, আমার সেই অর্ডার কোথায়? আছে আছে, আর অর্ডার নয়, বলো গিফট। এই নাও তোমার পিনাকি ঠাকুরের কবিতা বই, আর এই যে সরঞ্জিৎ চক্রবর্তীর শূন্য পথের মল্লিকা। কি খুশি? খুশি কে গো মধু বউ? ও সরি, ডিঙি। আমি জানতাম না যে আপনি এসেছেন। আমি পরে আসছি। আরে দাঁড়াও ঠাকুরপো, তুমি ডিঙিকে চেনো? না, চিনতাম না, আজ সকালে চিনলাম। স্যারের বাড়িতে গেছিলাম, উনি তখন সবেমাত্র এসে পৌঁছেছেন। উনি উনি আবার কি? হ্যাঁ, ওইটুকু পুচকি একটা মেয়ে। আর তুই বা কি রে ডিঙি, ঠাকুরপো তোকে আপনি আগে করছে, তুই দিব্যি সেটা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছিস। অ্যাকচুয়ালি আই ডিডন্ট নোটিস ইট। হ্যাঁ, আপনি আমাকে আপনি বলবেন না, আমি অনেকটাই জুনিয়র আপনার থেকে। থ্যাংক ইউ। এগুলো আপনি, আই মিন তুমি আনলে কলকাতা থেকে? হ্যাঁ, আমি বলেছিলাম আসার সময় নিয়ে আসতে। তা যা পুজোর সময় আসার কথা ছিল, তা এসে পৌঁছলো এই ক্রিসমাসে। তাই সময়টার মাঝে তুমি কি ভাবছিলে? শীতকাল কবে আসবে সুপর্ণা? এখন আমি মানুষের মতো না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাফ দিতে ইচ্ছে করে আমার। ভালোবাসার কাছে দীর্ঘ 3 মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না। আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তড়বড়ে নিঃশ্বাস ফেলি এখন। যেদিক দিয়ে আসি সেদিকেই দৌড় দিই। কেন এই দৌড়ে যাওয়া? আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। ভাস্কর চক্রবর্তী, স্ট্রেঞ্জ। জেন জি এর প্রোডাক্ট হয়ে তুমি ভাস্কর চক্রবর্তী পড়ো? হে তো কবেকার লেখা, সেই মিড 60s। মানে এর মানেটা কি? ডিঙি, তুই প্রতিবাদ করবি না? ঠাকুরপো, এ মেয়ে বইয়ের পোকা, সারা দিন বইয়ে মুখ গুজে বসে আছে। তুমি গিয়ে ওর ব্যাগ ঘাটলে লিপস্টিক পাবে না, কিন্তু খানদাসের বই ঠিক পাবে, ইংরেজি বাংলা মিলিয়ে। কিরে ডিঙি, ঠিক বললাম? এতগুলো না হলেও হ্যাঁ, থাকে কয়েকটা। তুমি এই মেয়ের ব্যাগ ঘাটতে বলছো? তারপর পুলিশ আসুক আর কি, #MeToo। কি গো বৌদি, এইসব কি বলছেন উনি? Am I so intolerant? না না না, কোনো ঝগড়া নয়। এই ডিঙি, কদবেল খাবি? এই দুপুরে ঝাল ঝাল করে মাখবো, খাবি? আমি বাদ। তবে আমি কিন্তু বেশি ঝাল খেতে পারি না, আগেই বলে রাখছি। আমার একটু মিষ্টিও লাগে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি ঝাল মিষ্টি করেই মেখে আনছি। ততক্ষণ তোরা ঝগড়া মেটা, আমি আসছি কদবেল নিয়ে। ডিঙি, একটু পিনাকি ঠাকুরের বইটা দাও না। এই নিন, আপনি পড়েছেন ওর কবিতা? প্রেমে যার পড়া হয়নি, বই পড়ে কেটেছে জীবন। কেউ যদি বলে তাকে আপনার হাতটা একটু ধরি, তখনই বিকেল হচ্ছে। ওই খুলল ক্যাফে আমন্ত্রণ, ছাপা অক্ষরের সঙ্গে জাগরণে যায় বিভাবরী। কেটেছে, কেটেও যাবে, দিন আসবে, চোখ রাঙানো দিন। এই ক্লাবে ডোনেশন, মোটা চাঁদা ওদের ফাংশনে। অ্যান্টিক কাগজ থেকে রবিবার দুপুরে রঙিন, আগ্নেয় দ্বীপের ডাকে যাযাবর নায়ক জনের। বাবা, তোমার কবিতাটা মুখস্থ?
এই বইয়ের সব কবিতা? না, সব নয়। সব কি আর মনে থাকার মতো, মনে রাখার মতো নয়। এটা মনে রয়েছে দেখছি। কেন, রিলেটেবল বলে? কি করে জানলেন যে এটা রিলেটেবল? মনে হলো। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনারই বা বেছে বেছে এই কবিতাটা পড়তে ইচ্ছে করলো কেন? আপনার ক্ষেত্রেও কি এটা রেলেভেন্ট? নট এক্স্যাক্টলি সো, হাতের সামনে এসে গেল তাই পড়তে শুরু করেছিলাম। জাস্ট কোইন্সিডেন্স হবেও বা। এনিওয়েজ, আপনার এখানে থেকে পড়াশোনাটা, মানে যা বলছিলেন যে স্বপনদা আপনার মামাতো ভাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অ্যাডাপ্টেড। চার্চ আমাকে অ্যাডাপ্ট করেছিল, কাজেই এখানের স্কুলেই আমার পড়াশুনো। তারপর আমাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায় ফর হায়ার স্টাডিজ। আমি স্কটিশে পড়েছি, জিওগ্রাফি অনার্স। ভেরি ইন্টারেস্টিং। তাই কি জানি হবে হয়তো। ওখানে আমি একটা এনজিওর সঙ্গে কাজ শুরু করি। নে তোদের কদবেল মাখা খেয়ে দেখ ঠিক হয়েছে কিনা। বাবুর তো আবার ঝাল হওয়া চলবে না। ফ্যান্টাস্টিক বৌদি, আই জাস্ট লাভ ইট। কি ঠাকুরপো, তোমার মুখে কোনো কথা নেই যে? পছন্দ হয়নি নিশ্চয়ই? ঝাল লাগছে? আরে দাঁড়াও দাঁড়াও, এতগুলো কথার উত্তর একবারে দেওয়া যায় নাকি? প্রথমে বলি দারুণ, দ্বিতীয় বলি একটু ঝাল আছে, কিন্তু ভেতরে ভেতরে যে মিষ্টিটাও আছে সেটা বোঝা যাচ্ছে। মন ভরে গেল বৌদি। জানো মিতা বৌদি, আমি এই প্রথম কোনো মেল, আই মিন আ গাই, কি বলে, ছেলে মানুষ না, সরি পুরুষ মানুষ, হ্যাঁ পুরুষ মানুষকে এরকম শব্দ করে করে কদবেল খেতে দেখছি। এতটুকু তো মেয়ে দেখেছো কি জীবনের? আর আর খারাপ লাগছে কোনটা, আমার তোমার খাবারে ভাগ বসানো নাকি ওই শব্দ করে খাওয়া? বড্ড ঝগড়ুটে হয়েছো তুমি ঠাকুরপো একা একা থাকতে থাকতে। না রে ডিঙি, তুই ভালো করে নিজের মতো খাতো, ওর কথা একদম কান দিস না। এই ঝগড়ায় ঢুকে এমন একটা ফিস্টকে নষ্ট করার মতন বোকা আমি নই, তুমি নিশ্চিন্ত থাকো। আমি কিন্তু এমন আরো কয়েকটা এই ধরনের খাবারের শর্টস তোমাকে পাঠাতে পারি যদি যোগসূত্রটা পাই। সরি, আই ডোন্ট গেট ইউ। বলছি তোমার মোবাইল নাম্বারটা পেলে শর্টসগুলো পাঠিয়ে দিতাম, ঝগড়া না করেই। না, তোমার আনইজি লাগলে দিও না। আনইজি লাগবে কেন? আসলে আমি খুব একটা হোয়াটসঅ্যাপ চেক করি না। ও ঠিক আছে, নিয়ে নিন। থ্যাঙ্কস। যদি কখনো চেক করো তাহলে শর্টসগুলো দেখো, ভালো লাগবে। আমি কিন্তু খুব একটা ফুডি নই। সেও বুঝেছে, এখনকার দিনের কোনো মেয়েই বেশি খায় না। এই বৌদি, এতক্ষণ ধরে এসেছি, একবার আমার দাদাটাকে দেখতে পেলাম না তো। কেন গো, কোথাও বেরিয়েছে? যাক, এতক্ষণে তবু দাদার কথা মনে পড়েছে। হ্যাঁ গো, একটু ওই মিউনিসিপ্যালিটির দিকে গেছে, ওই কি একটা শোয়ের জন্য। আসলে এই নতুন ব্যবসায় নানার হ্যাপা তো, আর এই সময় ব্যবসা খোলার ঝক্কি তো বুঝোই। তা সে আসবে কখন? একটা ফোন করে দেখো না। আমি বারবার ফোন করলে বিরক্ত হয়, তাই আমি করি না। দুপুরে তো খেয়েও যায়নি। বৌদি, আমি এখন উঠি গো। এতদিন বাদে এসেছি, জেপ্পির সঙ্গে গপ্প না করলে আবার তার গাল ফুলবে। যাই, পারিজাতদা, আসি। এসো। একটা প্রজাপতি যখন তার ককুন থেকে বেরিয়ে রং বেরঙের ডানা মেলে, তখন কি সে নিজের এই পরিবর্তনটা বুঝতে পারে? সে কি বোঝে যে তার এতদিনের পরিচিত পরিবেশটা পাল্টে গেছে? সে যে এক নতুন চোখ নিয়ে দেখছে চারপাশটাকে, আর তার পারিপার্শ্বিকও যে তার দিকে তাকাচ্ছে অন্য চোখে। তা বোঝার মতন মন কি তৈরি হয় তার? ডিঙিও বুঝতে পারছে না। আজ সকালে বীরভূমের একান্তে প্রায় জঙ্গল ঘেঁষা এই বোরিং গ্রামে আসার সময়ের মনটাকে যে ফেলে দিয়েছে পথে পড়ে থাকা শুকনো পাতাগুলোর মতোই, তা বুঝতে আরো খানিকটা সময় দিতে হবে ওকে। এদিকে চ্যাটার্জি বাড়ির ভেতরে ততক্ষণে একটা জমজমাট আড্ডা বসেছে, অনেক দিন পর পরিমলদের আসা উপলক্ষে। আমি তো বারবার তোদের বলছি যে কলকাতার ওই ধুলো ধোঁয়ার থেকে তোরা এখানে আমাকে রেখে যা, আমি ভালো থাকবো।
এটা আপনি ভালো বলেছেন বড় মা। আপনি থাকেন এখানে, আমি আপনার দেখাশোনা করব খুব যত্ন করে। হ্যাঁ ভাইয়া, তুই রেখে যা না কাকিমাকে। আমরা এতগুলো লোক এখানে, সবাই দেখে শুনে রাখবো। তোরা তিনজনই সারাদিন নানা কাজে ব্যস্ত থাকিস, তার চেয়ে আমাদের কাছে কি বলো মিনতি? তুই রাখতো দাদা, মা ওরকম বলছে। পারবে একদিন তার দিদুভাইকে ছেড়ে থাকতে? জিজ্ঞেস করে দেখ, বুকে হাত দিয়ে বলতে বল, দেখি একবার। মা না মহা ধুরন্ধর, যেখানে যেমন সেখানে তেমন। ডিঙিকে ছাড়া থাকতেই পারবে না, তোদের ইমপ্রেস করার জন্য। কি যে বলো ভাইদা তুমি, তোমার দাদা তো ঠিকই বলেছে। কাকিমা থাকুক আমাদের কাছে, আর ডিঙির যখন বিয়ে হবে তখন কি কাকিমা আমাদের ডিঙির সঙ্গে সঙ্গে তার শ্বশুর বাড়ি যাবে? ডিঙির বিয়ে? সে তো অনেক বছর পরের কথা। সবে 3rd ইয়ার চলছে ওর। এখনকার মেয়েরা কেউ 30 বছরের আগে বিয়ে করে না। মা এখানে থাকতে চাইলে আমার কোনো আপত্তি নেই। কে এখানে থাকবে? ঠাম্মু? ইম্পসিবল। আর ঠাম্মু যদি এখানে থাকে তাহলে আমিও না হয় কলেজ বন্ধ করে এখানেই থাকি। আমার কেরিয়ার নিয়ে আর কে ভাবে? শুরু হলো আমার লাইফ বোটের পাকা পাকা কথা। ঠিক আছে, এসব নিয়ে আমরা পরে ভাববো। আচ্ছা বলতো, এবারে ক্রিসমাস ইভ, ক্রিসমাস এসব আমরা কিভাবে সেলিব্রেট করব? এত বছর পরে তোরা এই সময় এখানে এসেছিস। আচ্ছা, আমরা একটা ছোট্ট ডে আউট করতে পারি না? এই কাছে পিঠে কোথাও। জায়গাটা তোমরা সাজেস্ট করো। চড়ুইবাতি পিকনিক, এইটা করলে মন্দ হয় না। কি বলো মিনতি? কাকিমা তুমি যাবে তো? খুব ভালো হয়, কতদিন কোথাও যাইনি। এই এক সংসার সংসার করে মরে গেলাম। কনকও কিন্তু যাবে আমাদের সঙ্গে। সে তো বটেই, আমরা সবাই বেরোবো, আর ওকে না নিলে ও ডিপ্রেসড হয়ে যাবে। কি পঞ্চা, কনক গেলে তুই যাবি তো? তোর তো আবার ওর সঙ্গে বিশেষ খাতির কি না? কেন ওরম করে বলছিস ভাইয়া? ও বেচারা এমনি ভয়ে আধমরা হয়ে থাকে তোর ওই 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 রিট্রিভারের কাছে। বংশ পাল্টে দিলে কনক কিন্তু খুব রেগে যায়। ও রটওয়াইলার, তাকে তুমি নেকো পশু রিট্রিভার বানিয়ে দিলে। কিরে কনক, কিছু বল। ডিঙি বেরিয়ে আসে ঘর থেকে। যে ডিঙিকে হোয়াটসঅ্যাপ করলে ওর বন্ধুরা 2 দিনের আগে তার রিপ্লাই পাওয়ার আশা করে না, সেই ডিঙির চোখ আজ সারাক্ষণ মোবাইলের দিকে। কেউ কি পিং করবে? কোনো অচেনা নম্বর? যে ডিঙি কখনো সেভাবে তাকানোর মতন করে তাকায়নি কোনো পুরুষের দিকে। নিজের অনিচ্ছাতেই আজ কেন তার চোখে ছায়া পড়ে এক শক্ত চোয়াল, দীঘল চোখের। তার গায়ের রং একটু চাপা, নাকের পাশ দুটোতে এমন একটা খাঁজ রয়েছে যে মনে হয় এই বুঝি রেগে উঠবে, কিন্তু রাগে না। সামনের কুচো চুলগুলোকে হাত দিয়ে সরিয়ে দেওয়ার মতন করেই উড়িয়ে দেয় যে কোনো দ্বন্দ্বকে। এ কার জন্যে অপেক্ষা ডিঙির? টিং করে একটা মেসেজ ঢোকে ডিঙির ফোনে, একটা শর্টস খাবারের। এলো তবে। ডিঙি মেসেজটা খুলে দেখেই দেখে নিতে চায় ডিপিটা। না, সেখানে নেই কোনো পরিচিত মুখের ছবি, শুধু মরুভূমির আকাশে একা একটা পাখির উড়ে চলার ছবি। শর্টসটা মজার, একটা হাসির ইমোজি পাঠায় ডিঙি। তার সঙ্গেই লেখে, গল্পটা শোনা হলো না কিন্তু। উত্তর আসে, কোন গল্প? সেই যে স্কটিশ হয়ে এনজিও অব্দি গল্পটা। ও, ওটা গল্প নয়, হার্শ রিয়েলিটি। Whatever it is, I wanna know. তা বেশ তো, যেদিন তোমার সুবিধা হবে ভেকেশনে চলে এসো মধুবাবুর বাড়ি, শোনাবো। আর তুমি যে বলেছিলে একদম হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকো না, তাও এত তাড়াতাড়ি রিপ্লাই করলে, থ্যাঙ্কস। সত্যিটা বলা যায় নাকি? তাই ডিঙি লেখে, আসলে আমাদের এক বন্ধুর একটা প্রবলেম হয়েছে, তাই ওরা আমাকে সেটা জানানোর জন্য গ্রুপটা ফলো করতে বলল। সেটা করার সময় আপনি পিং করেছেন। ইটস জাস্ট আ কোইন্সিডেন্স। এমন কোইন্সিডেন্স বারবার ঘটলে সেটা কি রিয়েলিটি বলে বিশ্বাস করে নিতে ইচ্ছে করতে পারে, কিন্তু তাহলেই বা ক্ষতি কি? ক্ষতি নেই কিছু, বরং লাভই বেশি। সরি, ঠিক বুঝলাম না। আগামীকাল বেলা 11টা নাগাদ চার্চের সামনে আসবে। খুব অসুবিধা হবে কি? আসবো।
বাই। বাই। বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে রাতগুলো এত দীর্ঘ হয় কেন? ঘড়ির কাঁটা যেন স্থবির। রাত জাগা দুটো চোখ কবিতার মতন কল্পনা আঁকে মনে মনে। ভোরের দিকে কখন যেন ঘুম ভেঙে এসেছিল চোখে। লেপের উষ্ণতায় নিজেকে জড়িয়ে রাখতে চাইছিল ডিঙির শরীর মন। ঘুম যখন ভাঙল তখন প্রথমেই চোখ গেল ঘড়ির কাঁটার দিকে। কনক প্রবল চিৎকার জুড়েছে জানলায় এসে বসা ইষ্টিকুটুম পাখিগুলোকে দেখে। কলকাতায় এত পাখি দেখে না তো। তড়াক করে লাফ দিয়ে বিছনা থেকে উঠেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোয় ডিঙি। বাবাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বোধহয়। জ্যাকি এখনো বসে আছে ওর জন্য। আসলে জেপ্পির কোনো ইস্যু নেই বলে ডিঙিকে ওরা চোখে হারায়। যা ভেবেছে ঠিক তাই। টেবিল ফাঁকা, শুধু একটা বই নিয়ে বসে আছে। এতক্ষণে ঘুম ভাঙলো মেয়ের? তা তুমি আমাকে ডাকোনি কেন? না খেয়ে বসে আছো না? আর জেপ্পি কোথায়? জেপ্পি রান্নাঘরে গেছে তোর জন্য গরম গরম ফ্রেঞ্চ টোস্ট ভেজে আনতে। কলেজে যাওয়া লেখাপড়ার জন্য তো রোজই তাড়াহুড়ো করে তোকে উঠতে হয় ওখানে কলকাতায়। তাই ভাবলাম এখানে একটু ঘুমোচ্ছিস যখন, তখন আর ডেকে ঘুমটা নষ্ট করি কেন। বাবা মাম্মাম ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে? আর ঠাম্মর? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সবার হয়ে গেছে। পড়ে আছি আমরা এই তিনজন। ওই যে তোর জেপ্পি এসে গেছে। আয় শুরু করি। বেলা 11:15 নাগাদ ডিঙি বিমলকে বলে বেরোলো যে ও মিতা বৌদির বাড়িতে যাচ্ছে। তারপর এগুলো চার্চের দিকে। একটা অদ্ভুত জিনিস খেয়াল করছে ডিঙি। যখন থেকে এই পারিজাতের সঙ্গে ওর দেখা করার কথা ঠিক হয়েছে তখন থেকে অসম্ভব জোরে ও শুনতে পাচ্ছে নিজের হার্টবিট। এই কি তবে এক্সাইটমেন্ট। এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছি। দেরি করে ফেললাম কি অনেকটা? না, ঠিক 11:01। তোমার সময় জ্ঞান তো ব্রিটিশদের মতো। ডিঙির মনে বেজে ওঠে, যেন পেরিয়ে এলে মন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে। তা বলুন, আপনার সেই হার্শ রিয়ালিটি, ওটা শুনতেই তো আশা। ও, শুধু সেই জন্যেই? বেশ, তবে তাড়াতাড়ি শেষ করে তোমাকে রিলিজ করে দিই। অনেকে হয়তো তোমার জন্য অপেক্ষা করছেন। না, কেউ অপেক্ষা করছেন না, করেওনি কোনোদিন। আর শুধু যে ওটা শুনতে আসেনি তা না বোঝার মতন ইম্যাচিওর বোধহয় আপনি নন। তোমার পাশে বসবো ডিঙি? বসুন। জানো ডিঙি, খুব অদ্ভুত জীবন আমার। চার্চে ফাদারদের আশ্রয় বেড়ে ওঠা, তারপর কলকাতায় গিয়ে কাজের সূত্র ধরে আমার বায়োলজিক্যাল প্যারেন্টসদের খোঁজার চেষ্টা। তারপর পেয়েছিলেন খুঁজে? জানতে পারি এই গ্রামেই আমার মায়ের বাড়ি। আমার বাবার সঙ্গে মায়ের বিয়ে হওয়ার আগেই আমার জন্ম। আর তাই আমি পরিত্যক্ত। কি তক্ত? এত নাকি বই পড়ো তুমি, আর এই শব্দটা বুঝতে পারলে না? অ্যাবান্ডান্ট। ও হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ঘটনার কথা ঠাম্মু আমাকে বলেছিল। উনি কি জানেন আমার মাকে? সে কথা কিছু বলেনি। বলেছিল যে একটা বাচ্চাকে কে বা কারা চার্চের সিঁড়িতে রেখে গিয়েছিল। আপনি খোঁজ করে কি পেলেন? বলছি, তার আগে আরেকটা কথা বলতে ইচ্ছে করছে। যদি বলি এই কথা আমি এর আগে কোনো দিন কাউকে বলিনি, বিশ্বাস করবে আমাকে? করব, আপনি বলুন।
তাহলে আপনি আজ্ঞেটা এবার ছাড়তে পারো না? ওটা কোনো ইস্যু নয়, আপনি বলুন না। ভেরি ইন্ট্রিগুইং কেস ইনডিড। আমার মা আমাকে এখানে রেখে অন্য কোথাও চলে যান, প্রবাবলি নর্থ বেঙ্গলের দিকে। তার নাম আমাকে কেউ বলেনি, হয়তো কেউ জানেই না। আমার ইনটিউশন বলছে বোধহয় আপনি আপনার মাকে খুঁজে পাবেন। আবার আপনি? আপনি থেকে তুমিতে আসার মতো যথেষ্ট পথ কি পেরিয়েছি আমরা? Isn't it too early for that? কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় ডিঙি? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। এনিওয়েজ, যে কথা বলছিলাম সেটাতেই ফিরি। ধরা যাক আপনি আপনার মায়ের খোঁজ পেলেন, তিনি যেমনই হোক তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন তো? পারবো ডিঙি, পারবো। আফটার অল তিনি আমার মা। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, যদি কিছু মনে না করেন। করো না। আপনার জব তো আয়রন ওর নিয়ে, ইফ আই এম নট মিস্টেকেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? লোহা লক্করের মধ্যে এই নরম মনটাকে আগলান কি দিয়ে? একটা গান গুনগুন করে ওঠে পারিজাত। আমি যেন কার আশায় আশায়, হয়তো এই আশা নিয়ে। কি বিশ্বাস হলো না তো? এই মানুষটি না থাকলে আমরা কোথায় যেতাম পারিজাতদা? আর তো কেউ আমাদের মনের কথা এইভাবে। কেন? আমাদের নাগরিক কবিয়াল। আসি আজ, অনেকটা বেলা হয়ে গেল। এই সরি 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 সরি, অনেকক্ষণ আটকে রেখেছি তোমাকে। এসো এসো। ডিঙির চলে যাওয়া পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে পারিজাত। মনে হয় এই চারপাশ নির্বান্ধব, ও একা, এক্কেবারে একা। ওর মনে পড়ে প্রেমেন্দ্র মিত্রের কবিতার কয়েকটি লাইন। ঝড় যেমন করে জানে অরণ্যকে, তেমনি করে তোমায় আমি জানি। দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা, সেই আমার দেখা। স্থির আমি হই না, আমার জন্যে নয় প্রশান্তির পরিচয়। ডিঙির শরীরটা বাড়ি ফিরে আসে, ফিরে আসে না ওর মন। গতকাল সকাল পর্যন্ত যা ছিল ডিঙির সম্পূর্ণ অচেনা, নিজের সেই অচেনা অবচেতনের মনকে আবিষ্কার করে বসে সে। এরই কি অপেক্ষা ছিল তার? এমনই এক অজানার ডাকে কি ভেসে পড়তে চেয়েছিল সে কখনো? অবাক লাগে ডিঙির আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে। কে পুরুষ যার নরম স্বরের স্পর্শ, চোখের চাওয়া আজ দুর্নিবার আকর্ষণে ডাকছে তাকে? হঠাৎ কানে আসে জেপ্পির গলার স্বর। ডিঙি, এই ডিঙি, এই তো সকাল থেকে কোথায় ছিলি? সবাই তোকে খুঁজছে। কেন জেপ্পি? বলে গেলাম যে মিতা বৌদিদের বাড়িতে যাচ্ছি। বলেছিলি না? খেয়াল করিনি বোধ হয়। যাকে শোন না, বলছি ওই পিকনিকের দিন কি কি খাবার নেব বলতো? একটা প্ল্যান করতে হবে তো। একদিন বাদে একটা ফ্যামিলি পিকনিক, একটু জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলে হয়? সার্টেনলি, চলো ও ঘরে চলো, সবার সঙ্গে বসে মেনুটা ঠিক করি। চল, এই জন্যেই তোর জ্যা বলে তুই আমাদের লাইফ পোর্ট। সবার সঙ্গে বসে খাওয়ার আলোচনায় মেতে ওঠে মেয়েটা। হাসি ঠাট্টা খুনসুটি, আর এই সব কিছুর মাঝেই ফল্গু ধারার মতন ডিঙির মন কথা বলে চলে নিজের সঙ্গে। কি বলছিল যেন? কতটা পথ পেরোলে তবে? ও কি করে জানলো ওই মানুষটির শব্দকে আঁকড়ে ধরে বাঁচি আমিও? এ কি শুধুই আমাকে ইমপ্রেস করার চেষ্টা? না না, ছি ছি, এইসব কথা কেন ভাবছি? আর সবে তো আলাপ হয়েছে 2 দিন হলো, তাহলে এত ওর কথাই বা ভাবছে কেন? সামনে আমার ক্যারিয়ার, তাতে ফোকাস করতে হবে। কিন্তু কি করি?
ওই দুটো চোখ, ওই চোখ দুটোর তাকানো ভুলতে পারছি না যে। এত প্যাশনের দুটো চোখ, যেন আঁকড়ে ধরতে চায়। উফ, না 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 না, ভাববো না এসব। আর আমি যে তার কথা ভাবছি, সে কি একবার মনে করছে আমাকে? ডিঙির এই চিন্তার জালের মধ্যেই মোবাইলে বেজে ওঠে মেসেজ আসার শব্দ। মোবাইলের ওপর থেকে তাকিয়ে দেখে বোঝে পারিজাত। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে লাফিয়ে ওঠে উত্তেজনায়, কিন্তু সঙ্গে সঙ্গে ব্লু টিক পড়তে দেয় না ডিঙি। শুধু দেখে লেখা, ব্যস্ত। একলা হতে চায় ডিঙি এখনই, কিন্তু ঘরে যে এখন সবাই। কিরে মেয়ে, লুচি আলুর দম চলবে নাকি তোর জন্য হ্যাম স্যান্ডউইচের ব্যবস্থা করব? তুমি কি খাবে যে? আমি তোমার দলে। শোনো মেয়ের কথা। আরে বাবা, তুই এসেছিস এতদিন পরে, তুই যা খাবি তোর জ্যাও তাই খাবে। কি গো, তাই তো? কারেক্ট। তাহলে লাইফ বোট আর আমি স্যান্ডউইচ। সাথী, তুমিও তাই তো? না 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 বড়দা, সারাদিন ওই স্যান্ডউইচ চিবিয়ে চিবিয়ে আমার জতে ব্যথা হয়ে গেছে। পিকনিকে গিয়ে ওই একই খাবার আমি খেতে পারবো না। বরং ওই লুচি পাল্টে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করা হোক। কি বলে পরিমল? হ্যাঁ, হলে মন্দ হয় না। কলকাতায় তো এসব খাওয়াই হয় না কাজের চাপে। বাজে কথা বলো না বাবা, উত্তরা পিসি তোমাদের অনেক রকম রান্না করে খাওয়ায়, তাই না ঠাম্মু? উত্তরা আমাদের বড় ভালো মেয়ে। ওর জীবনটা যে এত কষ্টের, তাও কখনো বুঝতেই দেয় না। কাকিমা, থাকো সব কথা। বলছি যে একটা কথা ভাবছিলাম। কি? আমাদের সঙ্গে স্বপন, ওর বউ আর পারিজাতটাকেও যেতে বললে হয় না? যত বড় গ্রুপ হয় মজাও তত বেশি। কি বলো মিনতি? ডিঙি নৌকো, তুমি কি বলো? হ্যাঁ, বলাই যায়। ডিঙির সঙ্গে তোর মিতা বৌদির আবার খুব দোস্তি। জয়ের মুখে পারিজাতের নাম শুনে কেন যেন লজ্জা পেয়ে যায় ডিঙি। মুখটা রাঙা হয়ে ওঠে, নিজের হার্টবিট শুনতে পায় মেয়েটা। পাছে সবাই কিছু আঁচ করে, তাই নির্লিপ্ত গলায় বলে, খুব ভালো হয় মিতা বৌদিরা গেলে, বেশ হই হই করা যাবে। এবার ঠিক করতে হবে ভেনিউটা। যে কোথায় যাওয়া যায় বলো তো? ডিঙি সবার সঙ্গে বসে যখন পিকনিকের প্ল্যান করছে, তখন পারিজাত একা বসে আছে চার্চের পিছন দিকটায়। ক্রিসমাসের জন্য আলো দিয়ে চার্চটাকে সাজানো হলেও তা শুধু সামনের দিকটায়। পেছনের দিকটা অনাদৃত অন্ধকারে। পারিজাতের চোখ মোবাইলের দিকে, আর মন বুনে চলেছে ভাবনার জাল। কতক্ষণ আগে একটা হোয়াটসঅ্যাপ করলাম, এখনো দেখিয়ে উঠতে পারলো না। সত্যি কি তাহলে একদমই মোবাইল দেখে না, নাকি দেখেছে কিন্তু ইগনোর করছে? না, তাহলে তো ব্লুটিক পড়তো। এখনো পড়েনি তো। কি করছে এতক্ষণ? নিশ্চয়ই বই পড়ছে। কোন বইয়ের পাতা উল্টাচ্ছে এখন? কবিতার, উপন্যাসের, নাকি সিরিজ দেখছে? সিরিজ দেখেও? জানা হয়নি তো। এত অল্প সময় কথা হয়েছে যে কিছু এখনো জানি না আমি সেভাবে ওর সম্বন্ধে। ওর ভালো লাগা মন্দ লাগা কিচ্ছু জানি না। শুধু মনে হয়েছে কোথাও যেন একা, আর ওর সে একাকিত্বটাকেও আড়াল করতে চায় একটা খোলসের মধ্যে নিজেকে মুড়ে রেখে। কি যেন বলছিল না ওর ঠাকুমার কথা? কি যেন জানেন উনি? ডিঙি, উদাসীন থেকো না, সাড়া দাও, সাড়া দাও। ডিঙি এতক্ষণে পেয়েছে তার ডিজায়ার্ড সলিটিউড। অসংখ্য জনতার মাঝে অপূর্ব একা হয়ে যাওয়ার জাদুমন্ত্র জানা নেই ডিঙির। তাকে আক্ষরিক অর্থেই একা হতে হয় নিজেকে খুঁজে পেতে। মোবাইলটায় হাত ছোঁয়ায় মেয়ে। নাথিং অ্যাজ সাচ। বলুন। এতক্ষণে সময় পেলে মোবাইলের দিকে তাকানোর? সবার সঙ্গে বসে একটু গল্প করছিলাম। ও, আর একা কারোর সঙ্গে গল্প করতে ইচ্ছে করে না? না করে, ইন সাম স্পেশাল কেসেস। কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে কেসটা স্পেশাল হয় বলা যায়?
মোবাইলের বাটন প্রেস করে করে এত লেখা নেক্সট টু ইম্পসিবল। বেশ তো, সামনে বসে শোনাও তবে। কবে, কখন, কোথায় আসতে হবে শুধু বলো। আপনার তো খুব তাড়া, মনে হচ্ছে পারলে এখনই শুনতে। হ্যাঁ ডিঙি, আমার সত্যি খুব তাড়া, খুব। বলো বলো, কাল আসবে ওই জঙ্গলের দিকের মন্দিরটার পাশে? চেষ্টা করব। কটায়? ধরো দুপুর 3টে নাগাদ। ওকে, না যেতে পারলে shall let you know। আসার চেষ্টা করো প্লিজ। বাই বাই। ডিঙি এখন হাঁটছে শুকনো পাতার উপর দিয়ে। ও মনে মনে গাইছিল, শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলেন। অনাদরে অবহেলায় কে? তুমি? এতে হাসির কি হলো? এগুলো তো আমার কথা নয়। সেটুকু আমি জানি ডিঙি। বসো বসো বসো, এইখানটায় বসো। বলছি, অনাদর অবহেলা যে কি আমাদের ঠাকুরও বোঝেননি, তুমিও বোঝো না। আর গড ফরবিড যেন বুঝতেও না হয় আমার মতো করে। আপনার চাইল্ডহুডটা খুব কষ্টের, না? A story of struggle and depression, I guess. খুব অদ্ভুত চোখে তাকায় পারিজাত ডিঙির দিকে, বলে, তুমি কি আমাকে করুণা করছো ডিঙি? আমি কিন্তু তোমার করুণা পাওয়ার জন্য তোমাকে এখানে ডাকিনি। Are you crazy? হঠাৎ এই চিন্তা আপনার মাথায় এলো কি করে যে আমি আপনাকে করুণা করতে এখানে এসেছি? করুণা করার জন্য লোকে বোধহয় বাড়িতে সত্যি না বলে আসে না। তুমি বাড়িতে মিথ্যে কথা বলে এসেছো? সত্যি নার সিনোনিম তো মিথ্যে বলেই জানি। আমার এক বন্ধু বলে, মিথ্যে শব্দটার থেকে সত্যি নয় শব্দটা বেটার। হা হা করে হেসে ওঠে পারিজাত। তোমার বন্ধুর তো সেন্স অফ হিউমার দারুণ। অবাক চোখে ডিঙি তাকায় পারিজাতের দিকে, বলে, বাহ, আপনি সুন্দর হাসতে পারেন তো মন খুলে। কেন, তোমার কি ধারণা হয়েছিল আমি রামগরুরের ছানা? হাসির কথা শুনলে বলবো হাসবো? না 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 না, ঠিক তা নয়। তবে 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 কি ডিঙি, এই যে আজ তুমি এসেছো আমার ডাকে, আমার কি মনে হচ্ছে জানো? কি? রক্ত কিংসুকে জ্বালিয়ে দিয়েছিস আমার দুই চোখে শীতের বোন, ভীষণ অসময়ে বাতাসে বৈশাখী, ভীষণ অসময়ে শুভক্ষণ। এটা পড়িনি। কার? নবনীতা দেবসেন। হঠাৎই এগিয়ে আসে ডিঙি পারিজাতের খুব কাছে, হাতটা ধরে ওর, বলে, তুমি তো আমাকে জানো না পারিজাত। কি করে আমার টেন্ডারেস্ট ইমোশন বুঝতে পারো তুমি? দুহাত দিয়ে ডিঙির মুখটা তুলে ধরে পারিজাত, নিয়ে আসে ওর মুখের কাছে, খুব কাছে, এত কাছে যে পারিজাতের গরম নিঃশ্বাস যেন পুড়িয়ে দিচ্ছে ডিঙির মুখ। পারিজাতের বুকের দ্রুত ওঠা নামা ফিল করতে পারছে ডিঙি ওর নিজের বুকে। তুমি আর আমি, মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। ফিসফিস করে পারিজাত বলে, আমার সঙ্গে বাঁচবে ডিঙি? ছিটকে সরে যায় ডিঙি পারিজাতের থেকে, যেন নিজেকে ফিরে পায়। খুব এম্বারাসড লাগে ওর। মন্দিরের চাতালে বসতে বসতে বলে, বাড়ির সবাই মিলে একটা ডে আউটের প্ল্যান হচ্ছে, যাবেন আমাদের সঙ্গে? জ্যাজ বলছিলেন আপনাদের কথা। যেতে পারি, কিন্তু কেন যাব? একাকি যাব না, অসময় বলে। যাচ্ছেন তো? ডিঙি, তোমার আমার রুটটা নিয়ে একটা প্রশ্ন আছে না? সত্যি করে বলো তো। আপনার রুট? কেন প্রশ্ন থাকবে কেন? আপনি কি পৃথিবীতে প্রথম মানুষ যিনি অ্যাবান্ডেন্ট? বরং আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি মুখে আপনার মাকে গ্লোরিফাই করেন, কিন্তু আসলে আপনি প্রিটেনশিয়াস।
আপনার মধ্যে সবসময় একটা কমপ্লেক্স কাজ করে চলে, যে আপনি আপনার বায়োলজিক্যাল পেরেন্টসদের চেনেন না। আচ্ছা ডিঙি, ওই ডে আউটে তোমার ঠাকুমাও কি যাচ্ছেন? হ্যাঁ, কেন? দেন শুড আই আস্ক হার অ্যাবাউট মাই চাইল্ডহুড? সার্টেনলি নট। হাউ ডু ইউ নো যে ঠাম্মুর বলা ওই বাচ্চাটাই আপনি? এই প্রশ্ন করলে ঠাম্মু এম্বারেসড হবে, আর আপনিও। আমরা আনন্দ করতে যাচ্ছি পারিজাত, সরি পারিজাতটা। থাক না ডিঙে ওই অবধি, দাদাটা বাদ থাক না। ওকে ডান। এখন বাড়ি ফিরি, আর মিতা বৌদির বাড়ি হয়ে যাব, ওদের গিয়ে রাজি করাই যাওয়ার জন্য। আপনি যাবেন তো আমার সঙ্গে? না, তুমি যাও, আমি একটু পরে আসছি। অ্যাজ ইউ উইশ। ডিঙির পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে পারিজাত, চোখ ভর্তি জল। বিমলকা, এই চুপের চরে পিকনিকের আইডিয়াটা একটু দারুণ। আর সবাই মিলে এইরকম হই হই করে যাওয়া আগে কোনোদিন হয়নি, বলো? সে তো হয়ইনি। পরিমলরা তো এই সময় এখানে আসে না, আসে পুজোয়। এবার ডিঙি এসেই তো এই উদ্যোগ নিল। জ্যা ও জ্যা, দেখবে চলো কত মাইগ্রেটরি বার্ডস এসেছে। এটাই তো ওদের আসবার সময়। জানিস, আগে আরো অনেক বেশি আসতো। ডিঙি এক্সাইটেড হয়ে আবার জলে পড়ে গিয়ে একটা কাণ্ড বাঁধিও না যেন। ও সাথী, তুমি পারো। মেয়েটাকে আগে কোনোদিন এত খুশি দেখেছো? যেন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। ওকে একটু ওর মতোই থাকতে দাও না। ওকে। বিমলকা, ও পরিমলকা, এক হাত তাস খেলা হবে নাকি, কি বলো? নট আ ব্যাড আইডিয়া। কি খেলা হবে? ব্রিজ? হোক, লেটস ব্রিজ আপ। আরেকজন হলে ভালো হতো। পারিজাত, এই পারিজাত, ব্রিজ খেলবি? খেলবো। আগে কটা ছবি তুলে আসি স্যার, তারপর। বাবা, তোর এইগুলো আছে? আমি ফটোগ্রাফির এক্সিবিশন করি স্যার। ন্যাশনাল জিওগ্রাফিকে দুটো ছেপেওছে, দেখাবো আপনাকে। আসছি। শুধুই পাখির ছবি তুলবে বলে এলে? তোমার কি মনে হয়? আমার মনে হয় না হয় কি যায় আসে? যায় আসে ডিঙি, অনেক কিছু যায় আসে। ডিঙি আমার সঙ্গে বাকি পথটা হাঁটবে? আবার একই প্রশ্ন করলে তুমি। এখন এর উত্তর দিই কি করে? কেন ডিঙি, তোমার কোনো সংশয় আছে আমাকে নিয়ে? আমার জন্ম নিয়ে ঘেন্না আছে তোমার? কি বলছো বলো তো এসব? আমি তো বলেছি এসব কথা ভাবতেই পারিনি, ভাবতে চাইও না। আসলে আসলে কি ডিঙি, আমার বয়স নাকি অন্য কেউ আছে তোমার জীবনে? খুব শ্যালো লাগছে শুনতে। একটু অন্যরকম করে ভাবতে পারো না? এর বাইরে অন্য কিছু। অন্য কিছু মানে? এর বাইরে আর কি থাকতে পারে? তুমি নিজেকে নিয়ে খুব শিওর না পারিজাত? রাদার খানিকটা ওভার কনফিডেন্ট। কথা ঘুরিও না ডিঙি, কি বলতে চাও স্পষ্ট করে বলো। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আসলে আমি নিজেই খুব কনফিউজড পারিজাত। তোমাকে কি বলি বলো তো? এখানে কনফিউশনের কি আছে আমার তো মাথায় ঢুকছে না। হয় তুমি আমার সঙ্গে জীবনটা কাটাবে বা কাটাবে না, এর মাঝামাঝি তো কিছু হয় না। তা তোমার সেটা বলতে অসুবিধা কোথায়? পারিজাত, পারিজাত
Actually, I don't want to be committed right now. ব্যাস মিটে গেল। চলো ফিরি, ওরা আমাদের জন্য অপেক্ষা করছেন। দাঁড়াও, আর কিছু জানতে চাইবে না? আর তো কিচ্ছু জানার নেই ডিঙি, আমি তোমাকে ফোর্স করতে পারি না। রাদার আমার এমন কিছু নেই যা দিয়ে আমি তোমাকে সারা জীবন আমার কাছে বেঁধে রাখি। তোমার মধ্যে কত কন্ট্রাডিকশনস, তুমি বোঝো? এর মধ্যে কন্ট্রাডিকশন তুমি কি পেলে? তবে একটা বিষয় আমার কাছে পরিষ্কার, মানে আমি যেটা ভাবতাম মনে মনে, দেখছি ইন রিয়েলিটি বিষয়টা তেমনই। কেমনই? দিস আরবান গার্লস আর বেসিক্যালি প্রিটেনশাস অ্যান্ড থামলে কেন? প্লিজ ক্যারি অন। তোমার মনের মধ্যে যা সব বিষ জমিয়ে রেখেছো তা উগড়ে দাও। আমি eagerly waiting for your lovely compliments. না না, তোমরা অনেক কিছু পারো যা আমরা মানে এসব কেউ ভূতেরা পারি না। As such, তোমরা চমৎকার ফ্লার্ট করতে পারো। ইউ ক্যান মেক এনিওয়ান বিলিভ যে তুমি তাকে পছন্দ করছো। আমি ফ্লার্ট করছি? কার সঙ্গে? তোমার সঙ্গে? আমাদের এই কদিনের গল্প, ইন্টারঅ্যাকশন, এই সব কিছুকে তোমার ফ্লার্টিং মনে হলো? বাহ, বেশ তো। খুব বিষণ্ণ একটা হাসি নিয়ে পারিজাত তাকায় ডিঙির দিকে, বলে, ওই গানটা শুনেছ ডিঙি? তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হাহারবে সুর হারায় গেল পলে পলে। আমি সে হারানো সুরটাকে খুঁজতে তোমার কাছে হাত পেতেছিলাম ডিঙি, আর তুমি। একটা কথা বলেছিলাম পারিজাত খানিকক্ষণ আগে, যে তোমার মধ্যে কনফ্লিক্টকে তুমি আইডেন্টিফাই করতে পারো না। দেখো, তুমি এখানে এসেছিলে পাখির ছবি তুলতে, দে আর ফ্রি, তুমি তাদের এক্সিবিট করবে বলেই তো এসেছো। অথচ দেখো, আমি যেই একটা সো কল্ড কোট আনকোট প্রেমের রিলেশনশিপের খাঁচায় ঢুকতে চাইছি না, অমনি তুমি আমাকে বলছো ট্রেচারাস। ট্রেচারাস তো একবারও বলিনি, বরং বলতে চেয়েছি। যাই হোক, লিভ ইট। চলো, ওরা আমাদের জন্য ওয়েট করছেন অনেকক্ষণ। এই সময় ডিঙি হঠাৎ হাসতে শুরু করে, আর পারিজাত অপলক তাকিয়ে থাকে ডিঙির গালের টোল, ওর মুখের ওপর এসে পড়া কোণে দেখা আলোর দিকে। আর দেখতে দেখতে কেমন যেন হয়ে যায় ছেলেটা, কি যেন একটা ঘটে যায় মনের গহন গভীরে। এগিয়ে গিয়ে ডিঙিকে এক হাতে জড়িয়ে চুমু খেয়ে বসে ওর ঠোঁট দুটোতে, খানিকটা যেন নিজের অজান্তেই। আর ঘটনাটা ঘটে যাওয়ার পর ওর মনে হয় অনিশ্য পাখির ঠোঁটে বয়ে আনা একটা একটা খড়কুটো দিয়ে যে বাসাটা বানিয়েছিল পাখি অনেক দিন ধরে, অনেক যত্নে, এক নিমেষের ঝড় তাকে উড়িয়ে নিয়ে কোথায় ফেলেছে তা বেচারার স্বপ্নেরও অতীত। ডিঙির কোমরের কাছে হাঁটু মুড়ে বসে পড়ে পারিজাত। এতক্ষণ ধরে যত্ন করে পড়ে থাকা সো কল্ড পুরুষ সমাজের আপাত গম্ভীর খোলসটা খসে পড়ে কখন ওর অজান্তেই। পারিজাত বলতে থাকে, ডিঙি, I beg your pardon. Please forgive me. আর কখনো এই ভুল হবে না। শুধু তুমি আমাকে একা করে দিও না ডিঙি। আমি একা, ভীষণ একা। ঘটনার আকস্মিকতায় ডিঙি একটু টাল খেয়ে গেলেও খুব তাড়াতাড়ি সামলে নেয় নিজেকে। মিষ্টি হেসে বলে, যে ছেলে সামান্য একটা রিফিউজাল মেনে নিতে পারে না, বাচ্চা ছেলের মতন ঠোঁট উল্টিয়ে হাত পা ছুড়ে কাঁদতে বসে, সে নাকি মেনে নেবে তার মাকে যে কোনো অবস্থায়। ছেলে মানুষ আর কাকে বলে? ধনুকের ছিলায় যেন টান লাগে, কেমন যেন উন্মত্তের মতো করতে থাকে পারিজাত। বলে, তার মানে তুমি নিশ্চয়ই জানো আমার মাকে, আর তাই বারবার এই কথা বলতে থাকো। ডিঙি, আমি সারা জীবন মা বলে কাউকে ডাকতে পারিনি। বন্ধুর মায়েদের দেখেছি আর কল্পনা করার চেষ্টা করেছি আমার মা থাকলে কেমন হতো তাকে দেখতে, কেমন হতো তার আদর। ডিঙি, আমার এই যন্ত্রণা তুমি ফিল করতে পারবে না। ডিঙি, আমি হাত জোড় করছি তোমার কাছে, আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও ডিঙি, ফিরিয়ে এনে দাও। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল তো। আমি কি জানি নাকি যে তোমার মাকে? জানলে সবার আগে আমি তাকে তোমার কাছে এনে দিতাম পারিজাত। আর ইন ফিউচার যদি সে সুযোগ আসে, তাহলে জেনে রেখো, আমি তাকে নিয়ে যাব তোমার কাছে, আমি নিয়ে যাব।
এখন চলো, এখন প্লিজ এখান থেকে চলো, সবাই এক্ষুনি এদিকে এসে পড়বে। ওই দেখো। রে পারিজাত, এই পারিজাত, তোর ছবি তোলা হলো? আর কতক্ষণ তার সামনে নিয়ে বসে থাকবো? বললে না তো। আচ্ছা, তোমাকে আরো একটা কথা জানিয়ে যাই, আমার পুরো নাম কিন্তু রিচার্ড পারিজাত বিশ্বাস। আসছি স্যার। পিকনিক থেকে ফিরে এসেছে ওরা, সবাই ক্লান্ত, শুধু ঘুম নেই এই দুটো মানুষের। দুজনে দুরকম কল্পনার জাল বুনে চলে। ডিঙি ভাবে, আমি কি সত্যি প্রিটেনশিয়াস? না হলে কেন পারছি না ওর কাছে নিজেকে পুরো সারেন্ডার করতে? যে ছেলেটা আঁকড়ে ধরতে চাইছে আমাকে জীবনে সবকিছু হারিয়ে, কেন আমি এগিয়ে যেতে পারছি না তার দিকে? এ কি শুধুই আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা, নাকি নাকি সামথিং এলস? আসলে আসলে আমার ভবিষ্যৎ এত আনসার্টেন যে আর একটা মানুষকে সেই বৃত্তে এনে ফেলতে মন চায় না। হঠাৎই ডিঙির মনে পড়ে দ্য জাপানিজ ওয়াইফ ছবিটার কথা। জলে ভেসে চলা একটা ডিঙিতে নায়ক আকাশ দেখছে, আর তার চোখে কল্পনার তুলিতে আঁকা হচ্ছে বিদেশবাসী স্ত্রীর শারীরিক উপস্থিতি। না, ডিঙি কিছুতেই পারবে না পারিজাতকে এই কষ্টের মধ্যে ঠেলে দিতে। ছেলেটা জন্ম থেকে জীবনের ঘা খেয়ে আজ যখন একটু বাঁচার চেষ্টা করছে, তখনই তার সেই স্বপ্নকে ভেঙে দিতে পারবে না ডিঙি। কিন্তু তাহলে যে স্বর্গের পারিজাত তার অধরাই থেকে যাবে, যে ফুল শুধু দেবভোগ্য, তা নিজে এসেছিল তার নির্মাল্য হতে, তাকে ফিরিয়ে দেবে ডিঙি কোন আশঙ্কায়? না, তা ডিঙি পারবে না, কিছুতেই পারবে না। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে মেয়েটা, আর তখনই বোঝে শুধু জয়ের মধ্যেই আনন্দ থাকে না, কখনো কখনো হারেও মিশে থাকে জয়ের স্বাদ। আর পারিজাত ভাবে, কেন আমাকে রিফিউজ করলো ডিঙি? কি বলতে কেউ যেন বলল না। গ্রামে একটা চার্চ থাকায় গ্রামে সাজো সাজো রব, ক্রিসমাস ক্যারল বাজছে। চার্চের পেছন দিকটায় বসে আছে দুটো পাখি, তাদের হাতে হাত, ঠোঁটে ঠোঁট, জল গড়িয়ে পড়ছে মেয়েটার চোখ থেকে। ক্যারল শুনছ? আমিও তোমাকে শোনাতে পারি এমনই কিছু। তাই নাকি? শোনাও। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে। তুমি তো খুব ভালো গাও ডিঙি। আমি এসব পারি নাকি? তুমি কি পারো তা কি তুমি নিজে জানো? এই এত বছর বয়সে এসে আমার মতো একটা লোককে যে তুমি পাগল করে দিয়েছো তা কি তুমি জানো? পারিজাত, এতটা আঁকড়ে ধরো না আমাকে। আমি তোমার মতন করে ভাবতে পারি না যে। বারবার এই কথাটা কেন বলছো বলো তো? অসুবিধাটা কোথায়? ক্লাস ডিসক্রিমিনেশন? না, আমি একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছি সবার্ন ইউনিভার্সিটিতে। আমার জয়েন করার সময় এগিয়ে এসেছে। তুমি চলে যাবে? আর ফিরবে না? বলিনি তো যে আর ফিরবো না, শুধু এটুকু বলছি, আমার ক্যারিয়ারের থেকে বড় আমার কাছে কিচ্ছু নেই। I'll be the last person to compromise. কিন্তু এটাও বলছি, ফিরে আমি আসবই। তুমি পারবে অপেক্ষা করতে আমার জন্য? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম ডিঙি, থাকবো। আকাশের দিকে তাকিয়ে আছে পারিজাত। আজই তো ডিঙির চলে যাওয়ার দিন। ডিঙি চলল বহুদূর, 7 সমুদ্র পার হয়ে। ভাসতে ভাসতে চলেছে আমার ডিঙি। ফিরে আসবে তো এই বন্দরে? এই লাইট হাউস থাকবে তোমাকে পথ দেখাতে।
তুমি পথ ভুল করবে না তো? ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায়, হাসি, জ্যোৎস্না, ব্যথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না। হে আমার অভিজ্ঞতা, পারাবতগুলি জ্যোৎস্নায় কখনো ওড়ে না, তবু ভালোবাসা দিতে পারি আমি। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন মেরি ক্রিসমাস, নাটক শর্মিষ্ঠা চক্রবর্তী, পরিচালনা শিবাশিস বন্দ্যোপাধ্যায়, ভাষ্যপাঠে অনিন্দ চক্রবর্তী, অভিনয় পারিজাত সপ্তর্ষি রায়, ডিঙি স্নেহাদ্রিতা মিত্র, বিমল শিবাশিস বন্দ্যোপাধ্যায়, অর্ণা সোমা দাস, স্বাতী মৌসুমী সরকার, শ্রেষ্ঠা শিবাঙ্গী রায়, পঞ্চানন দীপক কুমার কোলে, স্বপন দীপক কুমার মণ্ডল, সায়ন গৌরী শঙ্কর চক্রবর্তী, ঠাম্মু সুচরিতা বন্দ্যোপাধ্যায়, মিনতি বৈশাখী গুহ রায়, উত্তরাদি নিবেদিতা সান্যাল, মধুমিতা শম্পা দাস, ঋষি ও দেবার্ঘ সুকান্ত বৈদ্য, পরিমল সৌভিক মুখার্জি, শব্দগ্রহণ নিহার চক্রবর্তী, আবহ পরিকল্পনা তুনির, সহকারী প্রযোজনা সহেলি মুখার্জি, নীলাঞ্জনা ব্যানার্জি, প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টাইমস অফ থিয়েটার।